আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল 24শে মে সোমবার বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে একটি গোপন চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক একই সময়ে আমরা দেখলাম যে ঢাকার একটা টেলিভিশনে মুখ খুলেছেন, বেশ কিছু স্পর্শকাতর কথা বলেছেন সদ্য সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। ডক্টর ইউনূসের এই গোপন চিঠি দেওয়া এবং তৌহিদ হোসেনের মুখ খোলা, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। এই আলোচনাটা শুরু করবার আগেই ঢাকার যে যমুনা টেলিভিশনে মিস্টার তৌহিদ হোসেন কথা বলেছেন সেই নিউজের একটু ভিডিও ফুটেজ আপনাদের দেখাই, তারপরে বাকি আলোচনাটা করি। কেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন মুখ খুললেন, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কেন বলেছেন, হঠাৎ কাদের দ্বারা আদৃষ্ট হয়ে বলেছেন, কেন বলছেন, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, তিনি কি গা বাঁচাতে চাচ্ছেন না কেন চাচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি যখন বলেছিলাম যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করতে চান, কিংবা আমি যখন বলেছিলাম যে ডক্টর ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট আছে, আমি বলেছিলাম বোধহয় 4-5 জন উপদেষ্টাকে নিয়ে তিনি সব সিদ্ধান্ত নেন, এই রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, তারপরে আসিফ নজরুল, আরো কয়েকজনের নাম বলেছিলাম। তখন মন্তব্যের সেকশনে অনেকেই বলেছিলেন যে আমি কি করে জানি, আমি কি সেখানে উপস্থিত ছিলাম কিনা, আমি চাপা মারছি, এরকম অনেক কথা বলেছিলেন। তো আজকে যখন মিস্টার তৌহিদ হোসেন এই কথাটা বললেন, তখন দেখলাম এটা শুধু ভাইরাল হলো না, এটা মানুষজন বিশ্বাসও করছে। আমি যে তথ্যগুলো আপনাদের দেই তা কখনো কখনো হয়তো সঠিক প্রমাণিত হয় না, কারণ কিছু থাকে আমার অ্যানালিসিস, কিছু অনুমান, এবং কিছু থাকে যে আমি যে তথ্যটা পেয়েছি পরবর্তীতে সেটা বদলে গেছে। কিন্তু আমার পক্ষ থেকে সবসময় একটা চেষ্টা থাকে যে আমি একটা অথেন্টিক নিউজ আপনাদের সাথে, অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। সো আজকে মিস্টার তৌহিদ হোসেন অন্তত আমাদের কিছু উপকার করে দিলেন। তো মিস্টার তৌহিদ হোসেন আজকে কেন মুখ খুলছেন, এবং তিনি বলেছেন সবকিছুতে ডিপ স্টেট থাকে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। মিস্টার তৌহিদ হোসেন কি এখনো ডিপ স্টেটের পক্ষ হয়েই কথা বলছেন? এই প্রশ্নটি কিন্তু উঠেছে। তিনি কি নতুন করে কোনো বার্তা দিলেন? যখন আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের একাধিকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দৃঢ় কণ্ঠে বলছেন তিনি বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগের সূত্রে যতটুকু খবর পাই তাদের মধ্যেও একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে দেশে ফেরার, সেই মুহূর্তে আওয়ামী লীগ ফিরবেন বলা ডিপ স্টেটেরই লোক মিস্টার তৌহিদ হোসেনের মুখে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা যদি আপনি বিশ্লেষণ করেন যে মিস্টার তৌহিদ এর মধ্য দিয়ে একটা ইনফরমেশন বাজারে ছেড়েছে, যে সেটা হলো যে আওয়ামী লীগ ইজ রিটার্নিং, আর আওয়ামী লীগ তো আসলে অনেকেই বলেন যে আছে, আওয়ামী লীগের আবার ফেরার কি আছে, যাই হোক আওয়ামী লীগ রাজনীতিতে একদম সক্রিয় হচ্ছে, আমরা এটাই উনি বোঝাতে চেয়েছেন। এর মধ্য দিয়ে উনি দুটো বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটি তিনি ডিপ স্টেটের নির্দেশেই দিয়েছেন। একটা হলো বাজার অ্যাসেস করা, দ্বিতীয় হলো যারা জুলাই সন্ত্রাসী ছিলেন, জুলাই মাসের সেই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতিও একটা বার্তা আছে, একটা ওয়ার্নিং আছে, একটা সতর্ক সংকেত আছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, তাহলে তোমাদের পরিণতি কি হবে বাবারা, সুতরাং তোমরা এখনই হয় পালাও, আর যদি না পালিয়ে যাও তাহলে পরিণতি ভোগ করবার জন্য অপেক্ষা করো। বিটুইন দ্য লাইন্স এই দুটা মেসেজ ছিল। আর কিন্তু তিনি গা বাঁচিয়ে ডিপ স্টেট যে বাংলাদেশে একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছে, যে বারবার বলছি বাংলাদেশের রাজনীতি হাওয়া বদলে যাচ্ছে। ট্রাম্প গত রবিবার যে ফোন করে ইন্ডিয়ায় যে
কথাগুলো বললেন, তার আগে মার্কো রুবিও যে কথাগুলো বলেছেন, অজিত দোভাল এবং জয়শঙ্করের সাথে মিটিং এ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যে চেঞ্জ হচ্ছে এবং এটা যে জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে সেটা খুব স্পষ্ট হয়ে উঠছে। এবং এই জায়গাটাই ডক্টর ইউনূস খুব ভীত হয়ে পড়ছে। ডক্টর ইউনূস শুধু ভীত হচ্ছে না, তিনি যাদের মাস্টার মাইন্ড বানিয়েছিলেন, যারা জুলাই সন্ত্রাসে নেতৃত্ব দিয়েছিল, জুলাইয়ের জঙ্গিরা, তারাও সবাই ইউনূসের কাছে এসে এখন বলছে আমাদের তাহলে কি হবে স্যার। তো সব মিলিয়ে ডক্টর ইউনূস এখন একটা অথৈ সাগরে পড়েছে। এই অবস্থায় তিনি একটি গোপন চিঠি লিখেছেন পাকিস্তানের আর্মি চিফ মিস্টার আসিম মুনিরের কাছে, এবং এই চিঠিটি গতকাল ঢাকার পাকিস্তান দূতাবাসে নিয়ে গিয়েছে তার আগের প্রেস সচিব ডাস্টবিন শফিক। 11টা 47 মিনিটে পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান হায়দারের কাছে তিনি এই গোপন চিঠিটি হস্তান্তর করেন, এবং তখন সেখানে উপস্থিত ছিলেন আইএসআই বাংলাদেশ স্টেশন চিফ। এই চিঠিতে কি লেখা আছে? এই গোপন চিঠির মাধ্যমে আসলে ডক্টর ইউনূস বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চেয়েছে, এবং এই রাজনৈতিক আশ্রয় যে প্রার্থনা করবেন চীনের কাছে, সেখানে পাকিস্তানের সেনা প্রধানকে মধ্যস্থতা করবার জন্য অনুরোধ করছেন। যে কথা বলছিলাম যে ডক্টর ইউনূস নিজেও আতঙ্কিত, তার যে সাঙ্গপাঙ্গরাও আছে তারাও চিন্তিত। এই মুহূর্তে ঠিক করা হয়েছে যে তিনি 12 জনের জন্য চায়নার বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন। প্রথম দফায় 7 জন এবং দ্বিতীয় দফায় 5 জন, মোট 12 জন। এবং এই 7 জনের মধ্যে রয়েছেন তার সাবেক প্রেস সচিব ডাস্টবিন শফিক, প্রেস টিমের আরেকজন আবুল কালাম মজুমদার, তারপরে কিচেন ক্যাবিনেটের 4 জন সাবেক উপদেষ্টা এবং 2 জন ব্যবসায়ীও রয়েছেন। ডক্টর ইউনূস মনে করছেন যে যেহেতু তার বিরুদ্ধে আদালতে রিট হয়েছে, এই রিটগুলো আপাতত খারিজ হলেও এটা একটা লিগ্যাল এভিডেন্স হিসেবে রয়ে যাচ্ছে, এবং এটা যে কোনো সময় পরবর্তীতে পরিস্থিতি ইউনূসের প্রতিকূলে গেলে এগুলো আবার রিভাইভ করবে, এগুলো আবার আদালতের সামনে চলে আসবে। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আগেও বলেছিলাম যে নির্বাচনের 3 দিন আগে 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি এই কিচেন ক্যাবিনেট এবং ডক্টর ইউনূস এরা সব শেষ চেষ্টাটা করেছিলেন নির্বাচন ভন্ডুল করার জন্য, আইদার মিলিটারি কু অর সিভিল কু, যে কোনো ভাবেই হোক তারা এটা একটা চেষ্টা করেছিলেন। এবং এই ইনফরমেশনটা কিন্তু তারেক রহমানের সরকারের কাছে আছে। সো তারেক রহমান সরকার এইটা, তার যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের এই বিষয়টা মনে রেখেছেন, এবং ডক্টর ইউনূস কিছুটা হলেও আতঙ্কিত যে এই ইস্যুতেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইভেন ডক্টর তারেক রহমানও হয়তো কোনো ব্যবস্থা নিতে পারেন। এছাড়াও ডিপ স্টেটের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, এটা ডক্টর ইউনূসও টের পাচ্ছেন। এবং ডিপ স্টেটের যে ভাষ্য, রিসেন্ট একটা ভাষ্য যে বাংলাদেশে জুলাই অগাস্ট রেজিম চেঞ্জের মাধ্যমে তারা যা অ্যাচিভ করতে চেয়েছিলেন সেটা তারা অ্যাচিভ করতে পারেনি, এবং সেই অ্যাচিভ করার ব্যাপারে ডক্টর ইউনূস টোটালি ফেল করেছেন। সুতরাং ডিপ স্টেট এই এলাকায় তাদের স্বার্থ বজায় রাখার জন্য নতুন খেলা শুরু করেছে, যেটা আমি শুরুতেই বললাম যে ওই যে মিস্টার তৌহিদ বলেছেন, তৌহিদ সাহেব তো ডিপ স্টেটের পক্ষে এখনো কথা বলছেন। সো ডক্টর ইউনূসের এই আতঙ্ক বেজিং তাকে শেষমেশ রাজনৈতিক আশ্রয় দেবেন কিনা, এবং বেজিং এ যদি তিনি রাজনৈতিক আশ্রয় পান তাহলে সেখানে গিয়ে তিনি বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে তার তৎপরতাগুলো অব্যাহত রাখবেন, এই প্ল্যানটাও কিন্তু তার মাথায় আছে। সুতরাং এই যে গোপন চিঠি, যেটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কিন্তু চিঠির কন্টেন্টটা নিয়ে অনেকেই আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু এই এপিসোড করার আগেই পেলাম। দেখা যাক ডক্টর ইউনূস শেষমেশ রাজনৈতিক আশ্রয় পান কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইচ্ছে ছিল যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব না। জনাব ফাহাদ মাজহার তিনি একটি বক্তব্য দিয়েছেন, এটা তার একান্তই ব্যক্তিগত। তিনি তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ হয়েছে
এটা মূলত আমেরিকা করেছে। আর যদি আমেরিকা করে থাকে তাহলে এই যে এত বিপ্লবী, এত মব, এত ম্যাটিকুলাস ডিজাইন, এসবের কি মানে আছে? আপনারা জানেন যে আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে সাম্প্রতিক সময়ে যে সকল মানুষ রাজনৈতিকভাবে ভীষণ রকম ইনফ্লুয়েন্স করে থাকেন পর্দার আড়ালে, তাদের মধ্যে জনাব মাহমুদুর রহমান, আমাদের সম্পাদক, এবং জনাব ফরহাদ মাজহার যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যান্য যারা বুদ্ধিজীবী আছেন, সম্পাদক আছেন, তারা এরকম আসলে এদের মতো কর্মী এবং সমর্থক মেনটেন করেন না। মাহমুদুর রহমান ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছে, এন্টি জামাত না, ঠিক জামাতের মধ্যেও আছে, আবার এন্টি জামাতের মধ্যেও আছে। এদের সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক। একটা সময় মাহমুদুর রহমান সাহেব এবং জনাব ফরহাদ মজহার, আমি সাধারণত মাজহার বলি, কিন্তু দেখলাম যে উনি লিখেন মজহার। তো জনাব ফরহাদ মজহার এবং মাহমুদুর রহমান এই দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এখনো হয়তো আছে, বা আগের মতো আছে কিনা আমি জানি না। জেলখানাতে মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে ছিলাম, তখন তিনি বারবার এই যাকে বলা হয় ফরহাদ মাজহারের প্রশংসা করতেন, এই কারণে যে ভদ্রলোক প্রচন্ড সাহসী, আন্তরিক এবং মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান। তিনি বলছিলেন যে তিনি যখন অ্যারেস্ট হবেন ওই সময়ে তিনি এই গ্রেপ্তার আতঙ্কে পুরোটা সময় তিনি অফিসে থাকতেন। এই কারণে তিনি বাসায় যেতেন না, যে বাসা থেকে তাকে গুম করা হতে পারে সালাউদ্দিন সাহেবের মতো। কাজেই তিনি অফিসে থাকতেন এবং তিনি চাইতেন যে তাকে গ্রেপ্তার করা হোক এবং অফিস থেকে গ্রেপ্তার করা হোক। তো ঠিক সেই যে তিনি তার যে সেই দুঃসহ জীবনগুলো অফিসে, ওই সময়টিতে তাকে যে প্রেরণা যোগাতেন অনেকটা বনলতা সেনের মতো, তিনি ফরহাদ মজহার। আর তাকে যে শেষ পর্যন্ত পুলিশের হাতে যখন তুলে দেওয়া হলো, ওই সময়টাতে ফরহাদ মজহার উপস্থিত ছিলেন এবং তাকে সেই পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তার সঙ্গে তিনি কোলাকুলি করেছিলেন। এটা তিনি জনাব মাহমুদুর রহমান তিনি একেবারে এখনো পর্যন্ত স্মরণ করেন কিনা জানি না, তবে জেলখানা তিনি প্রতি মুহূর্তে স্মরণ করতেন। আমরা জেলখানাতে খুব অল্প পত্রিকা পেতাম, তার মধ্যে যুগান্তর পেতাম। সেই যুগান্তরে তখন তিনি নিয়মিত লিখতেন এবং তার যে বলিষ্ঠ লিখনী, শেখ হাসিনার জামানতেও তিনি তার মসনদ কাঁপিয়ে দিতেন তার লেখার মাধ্যমে। সেই মানুষটি এখন একটা কথা বলেছে, তার এই কথা কোনো অবস্থাতেই অস্বীকার করার, কোনো অবস্থা থেকেই এটাকে ফালতু মনে করার আমি অন্তত কোনো কারণ দেখি না। তো তিনি একটা কথা বলেছেন, এটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না। এই কারণ হলো যে সরকার একেবারে নতুন আসছে, এক্ষেত্রে যে কোনো নেতিবাচক কথা, যে কোনো ভয়, যে কোনো ভীতি, আতঙ্ক, এটি সরকারের যে গতি এটাকে কমিয়ে দেবে, সরকারকে আরো বিপদগ্রস্ত করে তুলবে, সরকার উদ্যমতা হারাবে, আর প্রতিপক্ষ আরো শক্তিশালী হয়ে পড়বে। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, আমার সিক্স সেন্স বলছে যে কোনো কারণে যদি বর্তমান সরকার ফেল করে, সেখানে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বলতে গেলে শূন্য। তাহলে কে আসবে আমরা জানি না। এই বর্তমান যারা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এনসিপি আছেন, তারা কি আবার আসবেন? প্রশ্নই আসে না। কারণ ইতিহাস বলে সুযোগ কখনো দ্বিতীয়বার একই সুযোগ দ্বিতীয় ফর্মে আসে না। একই অপরাধ একই স্টাইলে কখনো কোনো মানুষ দ্বিতীয়বার করে না। প্রতিবারই অপরাধী তার অপরাধের ধরন, প্রকৃতি, স্থান, কাল, পাত্র পাল্টায়।
যেন আপনি তাকে ধরতে না পারেন। তো প্রকৃতির যে নিয়ম সে অনুযায়ী ৭১-এ যে যুদ্ধ হয়েছে এটা আর হবে না, ৭৫-এ যা কিছু ঘটেছে সেটা আর ঘটবে না, জিয়াউর রহমান হত্যাকাণ্ড যেভাবে হয়েছে ওভাবে আর হবে না, ১/১১ যেভাবে হয়েছে ২/১১ সেভাবে হবে না। আবার যা হবে তা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারছি না, কিন্তু এটা হবে এই ধ্বনি আকাশে বাতাসে প্রবল হয়ে উঠছে। মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তারই প্রেক্ষিতে ফরহাদ মজহার যে কথা বলেছেন আমি ওটাকে আর বাতাস দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে এই যখন ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে দেখলাম মার্কিন সরকারের একটি গোপন নথি তারা প্রকাশ করেছে, সেখানে ইমরান খান কিভাবে গদিচ্যুত হলেন তার বিস্তারিত আমেরিকা বলে দিয়েছে এবং স্বীকার করেছে যে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার একটা মাস্টার প্ল্যান কাজ করেছে। এটার অর্থটা কি? এর অর্থ আমেরিকা এখন যারা আছে তাদেরকে বেইজ্জতি করতে চাচ্ছে। অসীম মুনির সেনাপ্রধান এবং এখন যিনি আছেন যাকে বলা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কেন? নানা কারণ, চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে তাদের উপর যে নেগোসিয়েশনের ভার দেওয়া হয়েছিল তারা এই কাজটি করতে পারেনি। তো মূল ব্যাপারটা হলো এক্ষেত্রে আমেরিকা যেটা মানে আশা করেছিল যে আমেরিকার সঙ্গে মানে পাকিস্তান অংশীজন হবে, তাদের তাবেদার হিসেবে লাঠিয়াল হিসেবে কাজ করবে, কিন্তু দেখা গেল যে আলাপ আলোচনায় বিভিন্ন সময় তারা ইরানের প্রতি তাদের দুর্বলতা প্রকাশ করেছে এবং যে মানে বিষয়টি সামনে এসছে সেটা হলো ইরানের বেশ কিছু জঙ্গি বিমান, সেই জঙ্গি বিমান পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাকিস্তান আশ্রয় দিয়েছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পর এবং এই ইরান এবং আমেরিকার যে শান্তি আলোচনা সেটার কোনো ফলাফল আনতে না পারার কারণে মনে করছে আমেরিকা প্রশাসন যে অসীম মনির এবং এখন যিনি আছেন তিনি অপদার্থ, তাকে দিয়ে কোনো কাজ হবে না, কাজে আবার রেজিম চেঞ্জ করতে হবে। আবার রেজিম চেঞ্জ করার জন্য তারা সেই আগের অতীতের রেকর্ডগুলো বাজাচ্ছে। এখন এক্ষেত্রে কি ইমরান খানের ফিরে আসার সম্ভাবনা আছে? যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার কর্তৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত ইমরান খানের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমেরিকার যে ইতিহাস তারা একবার খরচের খাতায় ফেলে দিলে দ্বিতীয়বার তাদেরকে আর তারা গ্রহণ করে না। তো এই খবর জানার পরে বাংলাদেশে যে সাম্প্রতিক সময় যে বক্তব্য, এনসিপি যে বক্তব্য দিচ্ছে, জামাত যে বক্তব্য দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা যেভাবে নড়াচড়া করছেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা যারা আছেন সাম্প্রতিক সময় তারা যেভাবে তৎপর হচ্ছেন, এটা জনাব তারেক রহমান সাহেবের জন্য কোনো অবস্থাতেই ভালো লক্ষণ নয়। ২ নম্বর হলো যে এই যে জনাব ফরহাদ মজহার, তিনি যত জ্ঞানী হন না কেন, যত গুণী হন না কেন, গত সেই দীর্ঘদিন ধরে তিনি যে একটি রাজনৈতিক বলয় তৈরি করার জন্য, একটি রাজনৈতিক মতাদর্শ তৈরি করার জন্য, একটি দল গঠন করার জন্য প্রাণান্ত তিনি চেষ্টা করছেন। তিনি হেফাজতের যারা নেতৃবৃন্দ রয়েছেন ঢাকাতে এবং চট্টগ্রামে, সে লালবাগ বলেন হাটহাজারী বলেন, তাদের সঙ্গে তিনি, যদিও তিনি ধর্মকর্ম কখনো বিশ্বাস করেন না, সেকুলার যে জীবনযাপন করেন, আর আধ্যাত্মিকতা বলতে যেটা বোঝায় মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারপরে গান গাওয়া, সারিন্দা বাজানো, গিটার বাজানো, লালন বলেন, এই মাজারে যে সকল
বাবরি চুল নিয়ে যে সমস্ত লোক লাফালাফি করেন তিনি তাদের প্রমোটার। আবার একই সঙ্গে ইসকন, যে বিতর্কিত হিন্দু সংগঠন ইসকন, তিনি ইসকনেরও বাংলাদেশের অন্যতম একজন প্রমোটার। আর দীর্ঘদিন ধরে জামাতের আধ্যাত্মিক গুরু হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিএনপির যারা লোকজন রয়েছে, সাম্প্রতিক সময় তারা হয়তো তাকে পছন্দ করছেন না, কিন্তু সুদীর্ঘকাল ধরে তারা বিএনপির যারা লোকজন, বুদ্ধিভিত্তিক যারা লোকজন, তারা ফরহাদ মজহারকে নিজেদের আরাধ্য পুরুষ হিসাবেই কল্পনা করেছেন। কিন্তু ফরহাদ মজহার কারো পকেটে ঢুকেননি, তিনি তার মতো করে চলেছেন এবং এখনো চলে যাচ্ছেন। আপনাদের মনে আছে যে হোটেল, একটা 5 স্টার হোটেলে, সম্ভবত সোনারগাঁ হোটেলে, ইনসাফ কায়েম কমিটি নামক একটি সংগঠন তিনি এবং সাংবাদিক শওকত মাহমুদ সহ আরো অনেককে নিয়ে তিনি করার চেষ্টা করেছিলেন। এবং ওই সময়টিতে সরকার এই কাজ সন্দেহের চোখে দেখেছিল, ফরহাদ মজহারকে টার্গেট করেছিল, কিন্তু সেই শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছিল। আর অন্যদিকে বিএনপিও ঠিক এই কাজটিকে ভালোভাবে নেয়নি। তো ওই ইনসাফ কায়েম কমিটি বা ওই ধরনের যে তৎপরতা, এর সঙ্গে কি সরকার জড়িত, মানে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত, ডিজিএফআই জড়িত, নাকি মার্কিন ডিপ স্টেটের একটা পলিসি ছিল, এটা এখনো পর্যন্ত ওই বিষয়টা নিয়ে কেউ খোলাসা করেনি। কিন্তু ওই যে তার সঙ্গে সঙ্গে যারা ছিল তারা মোরলেস সবাই কিন্তু এখন বিপাকে আছে। একমাত্র ফরহাদ মজহার তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। জামাতের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই গত 2 বছরে জামাত যেভাবে ক্ষমতা লাভ করে বিভিন্ন মাজার ভেঙেছে, লালনের আখড়ায় হামলা চালিয়েছে, এটা ফরহাদ মজহার মেনে নিতে পারেননি। ফলে জামাতের সঙ্গে তার স্পষ্টই একটা দূরত্ব তৈরি হয়েছে। শেষের দিকে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রথম দিকে ভীষণ রকম ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা কোন পর্যায়ে যে তার স্ত্রী ফরিদা আপা, তাকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়েছিল। অন্যদিকে বুদ্ধিজীবী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মানুষকেই শুধু দেখেছিলেন। এমনি বুদ্ধিশুদ্ধি বা বুদ্ধিজীবী দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করে না। তার দৃষ্টিতে তিনি দেশের সেরা বুদ্ধিজীবী, এর বাইরে যারা বেশি বুদ্ধি দেখায় তিনি তাদেরকে দূরে রাখেন। তো এত কিছুর পরও ফরহাদ মজহারের মতো বুদ্ধিজীবী, যিনি কিনা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, বিকল্প চিন্তা করতে পারেন, বুদ্ধির তার যে সৌকর্য, বুদ্ধির যে খেলাধুলা, সেটা তিনি করতে অভ্যস্ত। আর এই বুদ্ধি বাস্তবায়নের জন্য যে শক্তি দরকার এবং অর্থ দরকার, দুটোই তার আছে। তো এরকম একজন মানুষকে তিনি ডাকলেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ডাকলেন, তিনি সেখানে গিয়ে ইউনূসের সামনে বক্তব্য দিলেন। কিন্তু ফরহাদ মজহার যেটা চেয়েছিলেন যে ইউনূস সাহেব একটা বিপ্লবী সরকার গঠন করুক, তিনি রুড এবং রুথলেস আচরণ করুন, বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার তা কিছু তিনি করুন এবং তছনছ করে দিন সবকিছু, যে কোনো কারণে হোক, সেটা আমেরিকার পরামর্শ হোক, নিজের স্নায়বিক দুর্বলতার কারণে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করতে সাহসী হননি। এবং এরপর থেকে তার স্ত্রী ক্যাবিনেটে থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিরোধিতা করা শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং এই ধারা এখন পর্যন্ত চালু আছে। তো সেই যে ফরহাদ মজহার, তিনি অল অন এ সার্টেন যখন বললেন যে এই দেশ আমেরিকা চালাচ্ছে, অর্থাৎ তারেক রহমান চালাচ্ছেন না, মন্ত্রী পরিষদ বলতে যা কিছু বোঝাচ্ছি বা দেখছি, পার্লামেন্ট বলতে যা কিছু বোঝাচ্ছি, যদি ফরহাদ মজহারের কথা সত্য হয়, তাহলে এটা হলো একটা দৃশ্য, যেটা মেইন দৃশ্য নয়, পর্দার আড়ালে অন্য দৃশ্য, এবং সেই দৃশ্য আমেরিকা দেশ চালাচ্ছে। ভালো কথা। তো আমেরিকা দেশ চালাচ্ছে, আমেরিকা শেখ হাসিনাকে তাড়িয়েছে, আমেরিকা অভ্যুত্থান করেছে, এই কথাগুলো তিনি আগে কেন বলেননি? এটা হলো প্রথম প্রশ্ন।
সঙ্গত কারণে তিনি এটা উত্তর দেবেন না। আমার যেটা মনে হচ্ছে, তার আগের বলার প্রয়োজন হয়নি তাই বলেননি, এখন বলার প্রয়োজন হয়েছে তাই বলছেন। এখন বলার কি প্রয়োজন হলো? আগে যেমন তার প্রয়োজন হয়নি, এই জন্য তিনি বলেননি। এর কারণ হলো শেষ সময় পর্যন্ত তিনি আশাবাদী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা মতো চলবেন, আর এই জন্য তিনি বলেননি। আর এখন তিনি এটা বলার প্রয়োজন অনুভব করছেন, এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রেজিম চেঞ্জ হওয়ার পর বর্তমান যে রেজিম আছে, সেই রেজিম কোনো অবস্থাতেই তাকে আশ্বস্ত করতে পারছে না। আশ্বস্ত করতে পারছে না, এই কারণে তিনি পর্দার আড়ালের যে গোপন সলা পরামর্শ কর্মকাণ্ড, সেটার একটা ইঙ্গিত দিয়ে তিনি বলছেন এই দেশ আমেরিকা চালাচ্ছে, সরকারও আমেরিকা চালাচ্ছে, রেজিম চেঞ্জ আমেরিকা করেছে, ফলে রাজপথে যারা বড় বড় কথাবার্তা বলেছে তারা মূলত পাপেট হিসেবে কাজ করেছে। কথাটা তিনি এমন সময় বললেন, তার বলার কয়েকদিন পরেই আমেরিকা পাকিস্তানের যে সেম প্রজেক্ট, বাংলাদেশে যে প্রজেক্ট তারা চালু করেছিল, ঠিক সেম প্রজেক্ট পাকিস্তানে তারা একটা নতুন ডাইমেনশনে যাচ্ছে, নতুন যাকে বলা হয় তাদের দাবিদার, নতুন অসীম মনির, নতুন সেই শাহবাজ শরীফ খোঁজার বা ধান্দা করছেন, বা তারা খুঁজে পেয়েছেন ইতিমধ্যে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কি হবে? বাংলাদেশে কি এমন কিছু হচ্ছে, এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে? আপনারা কি বলেন? একটু চিন্তা করুন তো। ফরহাদ মাজারের বক্তব্য, এনসিপির বক্তব্য, জামাতের বক্তব্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড এবং সরকারি দলের যারা লোকজন রয়েছেন তাদের সবার কেমন যেন খামোশ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া, এর মধ্যে কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছেন? যদি পেয়ে থাকেন, আপনি আমি তো সাধারণ মানুষ, আমেরিকার মতো বড় একটা রাষ্ট্র যদি চক্রান্ত করে, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেখানে আত্মসমর্পণ করে, দেশের বড় রাজনৈতিক দল যেখানে দিল্লির আশ্রয় চলে যায়, সেখানে আপনি আমি দোয়া ছাড়া কি করতে পারি? আর নিজেদের পিঠ বাঁচানো ছাড়া আমাদের আর কি করার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।